নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ন্যায়ের দাবিতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ধর্নায় দুষ্কৃতিকারীদের হাতে মার খাওয়া রামভক্ত ডেলিভারি বয়। আইনি সাহায্য চেয়েও অসহযোগিতার অভিযোগ হিন্দুত্ববাদী নেতাদের বিরুদ্ধে। খাদ্য সুরক্ষা কংগ্রেস আমলে রেশন কার্ড বিতরণ নিয়ে বিজেপিকে বিঁধলেন বিধায়ক কমলাক্ষ। কন্টেইনার গাড়ি থেকে জব্দ 25 লক্ষ টাকার নিষিদ্ধ গাঁজা, পুলিশের হাতে গ্রেফতার 2। একই দিনে 4টি মন্দিরে চুরি ও ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। টান টান উত্তেজনা এলাকা জুড়ে। হাফ ছেড়ে বাঁচলেন কংগ্রেস সভাপতি ভূপেন বরা। ন্যায়যাত্রায় রুট বদল ঘিরে পুলিশি গ্রেফতার থেকে জোর বাঁচলেন ভূপেন বরা। সংখ্যালঘু মৎস্যজীবী সম্প্রদায়ের 90% ভোট বিজেপির ঝুলিতে যাবে, দাবি বিজেপির সংখ্যালঘু নেতার। ভাষা সেনানী সদ্য প্রয়াত স্বদেশ বিশ্বাস স্মরণ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে অসম গণপরিষদের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিধায়ক কৌশিক রায়ের মাতা সদ্য প্রয়াতা ফুলমতি রায়ের প্রতি শোকবার্তা প্রদান। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ধর্নায় রামভক্ত যুবক। হিন্দুবাদী নেতাদের দরজায় দরজায় ঘুরলেও পাননি ন্যায় বিচার। 20 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রাক মুহূর্তে রামভক্ত বিপ্লব দাস নামের এক ডেলিভারি বয় শহরের উপকণ্ঠের কানিশাইল এলাকায় বিধর্মী কয়েকজন যুবকের হাতে গুরুতরভাবে প্রহৃত হয়। এমনকি তার গাড়িতে থাকা রামের ফটো সম্বলিত ঝান্ডাও ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনাটি নিয়ে সেই সময় পুলিশ সক্রিয় হলেও অজ্ঞাত কারণবশত 11 দিন অতিক্রান্ত হলেও ঘটনার ন্যায় বিচার পায়নি রামভক্ত সেই যুবক। ন্যায়ের দাবি নিয়ে পুলিশ প্রশাসন সহ হিন্দুর স্বার্থে রাজনীতি করা হিন্দুত্ববাদী নেতাদের দরজায় দরজায় ঘুরলেও মৌখিক আশ্বাস ছাড়া আর কিছুই পাননি এই যুবক। এরই বিরুদ্ধে বুধবার বিপ্লব দাস শহরের স্টেশন রোড এলাকায় আমরণ অনশনে বসেন। বিপ্লব দাস নামের ওই যুবক জানায়, তার আরাধ্য ভগবান রামের অপমান যাদের হাতে হয়েছে তাদের ধরতে ব্যর্থ হচ্ছে। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন। হিন্দু স্বার্থের ফিরিস্তি গেয়ে বেড়ানো নেতাদেরও তিনি এদিন এক হাত নেন। তাদের কোনো সঙ্গ না পাওয়ারও অভিযোগ তুলেন তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে তাকে জোর জবরদস্তি তুলে থানায় নিয়ে যায়। বিগত 20 তারিখ গেছিলাম ডেলিভারি পার্সেল নিয়ে গেছিলাম রামর জেন্ডা লাগাইয়া। আমার রামর জেন্ডা চাঁদপুর এরিয়া, আমার রামর জেন্ডাটা ভাঙ্গিয়া আমারে মারিয়া উড়িয়া এই আমার স্পট হইতা স্পট আমার ভিতরে পুরা আমার হাডি পুরা কালা হয়ে গেছে। জায়গা আমি পেইনও নিতে আমি দেখি আর না, আমি চাই আমার এটা রাম মন্দিরের আমার জেন্ডার আমার পুরা উপযুক্ত শাস্তি চাই। তখন আমি কেন কোনো সব দিকে দৌড়াই লিছি, পুলিশ প্রশাসন, এরপরে আমার হিন্দুবাদী নেতারা যারা আছে সবার কাছে আমি দৌড়াইয়া আমি সব করে লিছি, কিন্তু কোনো কান থেকে আমি উচিত বিচার এখনও পাইছি না। আমি যত সময় আমি রাম মন্দিরটা আমার জানটাটারে আবার যত সহকারে আমার শরীর লাগাইয়া দিছে না আইয়া সিএম চারে, অত সময় আমি জায়গা থেকে উঠতাম। 15 বছর গেছি, 2বার গেছি, 11 দিন হয়ে গেছে, আমার এটা কোনো আপডেট নাই। পুলিশে দেখিছোঁ পিছত দেখিছোঁ, মই ট্রাই কৰিছোঁ, এটা হৈ আছে। আমার নাম বিপ্লব দাস, নিলাম বাজার। জানটা লিয়ে আমরা যে চলিয়া আমার হিন্দু জন্ম হলেও আমার লেগে অভিশাপ হইয়া দাঁড়াইছে। রেশন কার্ড বিতরণ নিয়ে বিজেপি নেতাদের আক্রমণ বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্তের। 2013 সনে লোকসভায় খাদ্য সুরক্ষা আইন পাস হয়। কংগ্রেস সরকারই ভারতের গরিব মানুষদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে এই বিল পাস করে, যা নিয়ে বিজেপি বর্তমানে রাজনীতি করছে। সেই সময় যে অল্প সংখ্যক মানুষ কার্ড পাননি তাদের নাম বর্তমানে সন্নিবিষ্ট করে ক্রেডিট নিতে চাইছে বিজেপি। নিজেদের সরকারের আমলে গরিবদের জন্য কিছু করতে না পারে বিজেপি কংগ্রেস আমলে শুরু হওয়া প্রকল্পের বাহবা কুড়ানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, রেশন কার্ড যেখানে ডিলার বা কোঅপারেটিভ থেকে বন্টন করার কথা সেখানে বিজেপি নেতারা লম্বা চৌড়া ভাষণ দিয়ে লোক দেখানো নাটক করছে। এছাড়াও বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ খেল মহারণ ও সাংস্কৃতিক সংগ্রাম নিয়েও বিজেপি সরকারকে বিদ্ধ করেন। তিনি বলেন, সরকার খেল মহারণ করছে, কিন্তু বর্তমানে প্রায় স্কুলেই খেল শিক্ষক নেই, মিউজিক শিক্ষক নেই। তাই সরকার খেল মহারণ ও সাংস্কৃতিক মহাসংগ্রামের সাথে সাথে স্কুলগুলিতে ক্রীড়া শিক্ষক নিযুক্তির দিকে জোর দিক, না হলে ভালো খেলোয়াড় উঠে আসার স্বপ্ন কখনই সফল হবে না।
উল্টো এটি একটি ভাওতাবাজিতে পরিণত হবে। বিশেষ করে আমাদের স্থানীয় বিজেপির নেতারা অন্য কিছু তো আর করতে পারবেন না। আমাদের বিশেষ করে যুব সমাজ আমাদের এই অঞ্চলের জন্য গঠনমূলক কিছু করার ওনাদের সেই সাহস বা সেই এটুকু নেই। আমরা দেখেছি, অনেক ইস্যুতে দেখেছি, সেই ইস্যুগুলো আমি বলতে যাচ্ছি না। আজকে চাকরির কথা বলুন, আজকে মেডিকেল কলেজের কথা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে যে ভূমিকা যেটা দেখতে পারলাম, দুঃখজনক ব্যাপার এবং হতাশাজনক সেই ভূমিকাটা। ইদানিংকালে দেখতে পারলাম যে রেশন কার্ড নিয়ে, অর্থাৎ 2013-তে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য সুরক্ষা আইন সংসদে গৃহীত হয়েছে এবং সেই মর্মে 3 টাকা করে চাউল প্রত্যেকটা, বিশেষ করে গ্রাম অঞ্চলে 80%, শহর অঞ্চলে 40% মানুষকে সেই একটা পার্সেন্টেজ ছিল। সেই মর্মে মানুষ সেই 3 টাকা হারে চাউল পাওয়ার অধিকার, অর্থাৎ সেটা আমাদের রাইট ছিল এবং সেই মর্মে আইন গৃহীত হয়। পরবর্তী সময়ে আরও স্টেট গভর্নমেন্ট থেকে 1 টাকা কমানো হয়, তরুণ গগৈ সরকারের সময় আরও 1 টাকা কমানো এবং ফাইনালি সেটা বিনামূল্যে, অর্থাৎ বিনামূল্যে 5 কেজি করে প্রত্যেকজনকে 80, গ্রাম অঞ্চলে 80% এবং শহর অঞ্চলে একটা পার্সেন্টেজ ছিল, সেই মর্মে চলছে। সেটা নতুন কোনো কথা নয়। বর্তমান সময়ে যে পরিবেশ দেখতে পারলাম, এরকম একটা বাতাবরণ, যেমন খাদ্য সুরক্ষা অর্থাৎ ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো সেই অ্যাক্টের আন্ডারে কার্ড নয়, সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে, সেই কার্ডগুলো মানুষকে সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে, সেটাতে সেই অ্যাক্টের কোনো কর্তৃত্ব নেই। তাই সেটা 13-তে শুরু হয়েছিল এবং কংগ্রেস সরকারের সময় শুরু হয়েছিল এবং ইদানিংকালে যেগুলো পপুলেশন অর্থাৎ যে বেঁচে ছিল, অর্থাৎ যেগুলো পপুলেশন অনেকের কার্ড সারেন্ডার করেছে, অনেকে চাকরিজীবী হয়তো কার্ড হয়ে গিয়েছিল, অনেকের ফ্যামিলি এখানে নেই, বিদেশ চলে গেছেন, অনেকেই কার্ড সেগুলো সারেন্ডার করেছেন। যে পপুলেশনটুকু হয়েছিল সেই পপুলেশনটুকু সমষ্টি ওয়াইজ ভাগ করে সেই কার্ডগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ সেই অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো দেওয়া হচ্ছে। এখন যে পরিবার সৃষ্টি করছেন, যেমন ওনারা নতুন করে কোনো কার্ড একটা দিচ্ছে, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, সেই কার্ডগুলো যখন বিতরণ হয় সেটা কোঅপারেটিভ দিয়ে বিতরণ করা হবে, ডিলার দিয়ে বিতরণ করা হয়, সেটা একটা নিয়ম, একটা সিদ্ধান্ত একটা আছে বা সেই মর্মে হবে ডিলার দিয়ে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ড কমিশনের মারফতে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে ওনার মারফতে আপনারা সেই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন করবেন। এই যদি বাতাবরণ হয়, এই যদি পরিবেশ সৃষ্টি করা হয় তাহলে আইন কানুনের কোনো বালাই নেই। আমাদের বর্তমান বিজেপির এই শাসন ব্যবস্থায় আইন কানুনের কোনো ব্যাপারে নেই। আজকে বিধানসভা 5 তারিখ থেকে হবে, সেখানে যেগুলো আইন প্রণয়ন হবে, আজকে ওনাদের কাছে সেই আইনের কোনো মূল্য নেই, ওনাদের কাছে বিধানসভার কোনো মূল্য নেই, ওনাদের কাছে লোকসভার কোনো মূল্য নেই। তাই সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছেন না, এখনও সরকার দিচ্ছে না, সেগুলো সেই অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো হয়েছিল এবং সেই মর্মে কার্ডগুলো দেওয়া হচ্ছে। সেটা নিয়ে আপনারা রাজনীতি করবেন, আপনারা রাজনীতি করুন যাতে সে রাজনীতিতে মানুষের উপকার হয়, সেই রাজনীতি করুন। আপনার যুবক যুবতীর যাতে চাকরি হয় এই অঞ্চলের ছেলেমেয়েদেরকে, সেটা নিয়ে রাজনীতি করুন। আপনারা গঠনমূলক কিছু একটা করুন যাতে এই অঞ্চলের মানুষ যাতে সুরক্ষিত হয়, আমাদের অধিকার থেকে আমরা যাতে বঞ্চিত না হয়। আজকে বিজেপির শাসন ব্যবস্থায় যে অবস্থা হচ্ছে এই বরাকগুলির, আমি মনে করি তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে কি আমাদের বর্তমান এই শাসক দলের নেতারা। আপনাদের সেই মানসিকতার জন্য, আপনাদের এই গাছ না থাকার জন্য আজকে আমাদের এখানে এই অবস্থা। সেকেন্ডলি আমি বলছি যে সঙ্গীত মহাসংগ্রাম, খেল মহারণ, স্পোর্টস এবং সঙ্গীত, বিশেষ করে কালচার নিয়ে আমরা রাজনীতি করতে চাই না এবং সেই মর্মে আমরা কোনো রাজনীতি করিনি, সেটা নিয়ে আমি কথা বলতে চাইনি। কিন্তু যে ভালো গান গাবে তাকেই প্রাইজ দেওয়া হবে, যে ভালো খেলবে তাকেই প্রাইজ দেওয়া হবে। যদিও আজকে খেল মহারণ, সঙ্গীত মহাসংগ্রাম করা হচ্ছে, কিন্তু আজকে মিউজিক টিচারগুলো নেই আমাদের স্কুলে। আজকে স্পোর্টসের বলা হচ্ছে খেল মহারণ, আজকে যাদেরকে দিয়ে খেল মহারণ করা হচ্ছে একটা স্কুলে পিটি টিচার নেই। তো ব্যাপার হচ্ছে কি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা কী করবেন? আপনারা খেলা করাচ্ছেন, আমি বলছি যে আপনাদেরকে আমি সেটাকে বিরূপ মন্তব্য করছি না, আপনারা খেলা করান, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন। স্কুলের মধ্যে একদিন আমি খেল মহারণ করলাম, সঙ্গীত মহাসংগ্রাম করলাম,
বাকি সব দিন হয়ে গেল, সেটা হবে না। আজকে প্রত্যেকটা সময় যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে সেই সঙ্গীত নিয়ে চর্চা করে, খেলা নিয়ে চর্চা করে, গঠনমূলক চিন্তাধারা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে সেই খেল মহারণে আমি স্পেসিফিক্যালি আজকে বলতে যাচ্ছি না, আজকে অনেক তথ্য আমাদের কাছে আছে। ইদানিংকালে প্রাইজ দেওয়ার পর বলা হচ্ছে যে না, প্রাইজকে ঘুরিয়ে নেওয়া হবে। গাইডলাইনের কথা বলা হচ্ছে, গাইডলাইন উপেক্ষা করে অনেককে অনেক ধরনের সুবিধা নিয়েছে। তো সেই তথ্যগুলো আমাদের কাছে আছে, আমার কাছে আছে। সেই তথ্যগুলো সামনের দিন সে প্রকাশ করব। কিন্তু আমি মনে করি সেটা নিয়ে রাজনীতি আমরা করতে চাই না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সেটা নিয়ে রাজনীতি করবেন না। খেলা, সঙ্গীত, সেটা হচ্ছে গিয়ে যে মেধা যাদের আছে ওদেরকেই যাতে সেই প্রাইজ হোক বা ওদের যে প্রাপ্য জিনিস আছে সেই জিনিসগুলো পাবে, সেটা নিয়ে আপনারা রাজনীতি করতে যাবেন না। নাহলে আমি মনে করি আমাদের কাছে অনেক তথ্য আছে, সামনের দিনে সেই তথ্যগুলো প্রকাশ করবে। কন্টেইনার গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা জব্দ আসামের চুড়াইবাড়িতে। কিছুদিন বিরতির পর ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আসামের চুড়াইবাড়ি পুলিশ। বুধবার দুপুরে ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা AS01 QC 8165 নম্বরের একটি 6 চাকার কন্টেইনার গাড়ি চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছালে আগাম খবরের ভিত্তিতে গাড়িটিতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি। এতে গাড়ির বিভিন্ন গোপন কেবিন থেকে 45 প্যাকেটে 275 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 25 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে গাড়ির চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। তা ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য যে গাঁজা বোঝাই গাড়িটি ত্রিপুরা রাজ্যের প্রায় 20টি পুলিশি চেকগেট অতিক্রম করে আসামে প্রবেশের পর ধরা পড়ায় অনেককে ত্রিপুরা পুলিশের সদার্থক ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট। কাছাড়ের ধলাইয়ের নয়াবিলে চাঞ্চল্যকর ঘটনা। এক রাতেই এই অঞ্চলের 4টি মন্দিরে চুরিসহ প্রতিমা ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মীরাও এসে প্রতিবাদ সাব্যস্ত করার সাথে সাথে তদন্তের দাবি জানানো হয়। ঘটনার খবর পেয়ে কাছাড় পুলিশের বিশাল দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তদন্তের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও নিয়ে আসা হয়। তদন্তে নেমে পুলিশ স্বপন মুরা নামের একজনকে আটক করে। তার ব্যাগ থেকে পুলিশ মন্দিরের চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। পুলিশের সম্মুখে চুরির কথা সে স্বীকার করে। সে মানসিক বিকারগ্রস্ত বলে জানা গেছে। পূর্বেও সে এমন নানান কাণ্ড সংঘটিত করেছে বলেও জানা গেছে। এদিকে বজরং দলের কর্মীরা এই ঘটনার উচিত তদন্তের দাবি জানায়। এর চুরিকাণ্ডের পেছনে অন্য রহস্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে বজরং দলের কর্মীরা। সকালবেলা এখানে এসছি, খবর পেয়েছি যে আমাদের নয়াবিল যে গাঁও পঞ্চায়েত আছে সেই এলাকার এলেনপুর জায়গায় এখানে 4টা মন্দিরে দুষ্কৃতীরা সেই মূর্তি ভাঙচুর করেছে। আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে লক্ষ্মীথান বলে। লক্ষ্মীথানের মন্দির শেষে আমরা যদি ডান পাশে যাই শ্মশান কালী মন্দির, এখানেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে। তারপর এখান থেকে যদি আমরা 1.5 কিলোমিটার যাই তাহলে আমরা দেখতে পাবো ওখানে মহাদেব বাবার মন্দির রয়েছে। সেই মন্দিরের ত্রিশূল আর শিবলিঙ্গ সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর যে আমরা আরও যদি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ভিতরে যাই সেখানেও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরও ক্ষতি হয়েছে। নয়াবিলে মোট 4টি মন্দিরে আর ক্ষতি হয়েছে। এখানে সকালবেলা একটা জঙ্গল থেকে আসা এক লোককে ধরেছে এবং তার সাথে আর ত্রিশূল সহ বিভিন্ন সামগ্রী মন্দিরের পাওয়া গেছে। কিন্তু কয়েকজন লোক বলছে তাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে, হয়তো তার মেন্টাল কোনো কিছু প্রবলেম হতে পারে। আমরা সেই দুয়ারবন থানাতে গিয়েছি, ওই লোকটাকে আমরা থানার ভিতরে দেখতে পেরেছি এবং জিজ্ঞেস করার সময় একটা যদি টোটালি পাগল থাকে তাহলে সে দাদা বলে কিভাবে সম্বোধন করে, এবং সে যদি টোটালি পাগল হয় তাহলে লক্ষ্মীথান থেকে শুরু করে এই পাশের আরেকটা মন্দির, তারপর এখানে 1.5 কিলোমিটার ভিতরের মন্দির, তারপর 2 কিলোমিটার ভিতরের মন্দির, এবং মন্দিরের পাশে যেসব মূর্তি ধ্বংস করা হয়নি মন্দিরের ভিতরে যেসব মন্দির রয়েছে সেইগুলা মন্দির সেই ধ্বংস করেছে। আমার মনে হয় এই যে দার্বি বাগানের যে ঘটনা ঘটেছে এবং এখানকার যে ঘটনা ঘটছে তার মূলে কোনো মূল
চক্রান্তকারীরা রয়েছে, মূল মাস্টারমাইন্ড রয়েছে, এটা তো একটা শুধু ভাউতাবাজি এবং মোহরা বানিয়ে ওকে হয়তো কাজ করাচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা সঠিকভাবে তদন্ত করে এবং মূল অভিযুক্ত যে তাকে অতি সত্বর পানিশমেন্ট দিতে হবে। যে বা যাই করুক, তারা চক্রান্ত অনুসারে পরপর মন্দির ধ্বংস করে যাচ্ছে। এসপি স্যার উপর দৃঢ় বিশ্বাস সেটার সমাধান একটা আসবে এবং মূল চক্রান্তকারীকে পকড়াও করে আর জেলের ভিতরে পাঠাবেন। হাফ ছেড়ে বাঁচলেন আসাম কংগ্রেস সভাপতি ভূপেন বরা। ভারত জোড়ো ন্যায়যাত্রায় রুট বদলের দায়ে তার বিরুদ্ধে জোরহাটে মামলা দাখিল হয়েছিল। সেই মামলার ভিত্তি ধরে জোরহাট পুলিশ ভূপেন বরাকে জিজ্ঞাসাবাদের জন্য জোরহাট থানায় 31শে জানুয়ারি উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করে। পুলিশের নোটিশ পেয়ে ভূপেন বরা একদল উকিল নিয়ে জোরহাটে উপস্থিত হন। পুলিশি নোটিশ আসার পর থেকেই ভূপেন বরাকে গ্রেফতার করা হতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছিল। সেই জন্য আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছিল কংগ্রেস। অবশেষে দীর্ঘ সময়ের জেরার পর কংগ্রেস সভাপতিকে মুক্ত করে জোরহাট পুলিশ। এদিকে এই ঘটনা নিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি বলে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি সরকারের ইশারায় কংগ্রেস রাজ্য সভাপতিকে গ্রেফতার হলে করিমগঞ্জের কংগ্রেস কর্মী সমর্থকরা স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতেন বলেও জানান। রাজ্যের সমস্ত জেলা কংগ্রেস কমিটির সভাপতি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যারা পদাধিকারী সবাইকে নিয়ে রাত্রিবেলা কালকে জুম মিট হয়েছিল এবং সেই জুম মিটের মাধ্যমে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে আজকে 11টার সময় রাজ্যের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা মহাশয়ের উপর যে কেস জোরহাট পুলিশ স্টেশনে করা হয়েছে, যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ভারত জোড়ো ন্যায়যাত্রা অনুষ্ঠিত হয়েছিল, সেই ন্যায়যাত্রায় যে রুট তৈরি করা হয়েছিল সেই রুটে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রেক করেছে এবং সেটাকে কেন্দ্র করে তার উপর একটা কেস দায়ের করা হয়েছে এবং ভূপেন বরাকে সমন করা হয়েছে যে উনি জোরহাট থানায় উপস্থিত হওয়ার জন্য। অ্যাকর্ডিংলি আজকে 11টার সময় আমাদের রাজ্যিক সভাপতি ভূপেন কুমার বরা মহাশয় ঠিক 11টায় জোরহাট থানায় গিয়ে উপস্থিত হন এবং দীর্ঘ 2.5 ঘন্টা ওনাকে আসাম সরকারের পুলিশ ইন্টারোগেশন করে এবং ইন্টারোগেশন করার পর 2:10 ওনাকে যাওয়ার জন্য অনুমতি প্রদান করা হয় এবং আগামী 12 তারিখ আবার হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যারা কংগ্রেস করি, ভারতীয় জাতীয় কংগ্রেস 130 বছরের দল, আমরা আইনে বিশ্বাস করি, আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা সমগ্র ধরনের নিয়ম নীতিতে আমরা বিশ্বাস করি। যেহেতু ইতিমধ্যে ওনাকে রিলিজ করা হয়েছে, তাই আমরাও সাময়িকভাবে আমাদের যে প্রোগ্রাম যেটা আমরা যে কার্যসূচি নিয়েছিলাম সেটা সাময়িকভাবে আমরা প্রত্যাহার করলাম এবং আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা যেটা করা হয়েছে, আসামের মানুষ, ভারতবর্ষের মানুষকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা চলছে সেই ন্যায় যাত্রা অব্যাহত থাকবে এবং শুধু আসাম নয়, সমগ্র ভারতবর্ষে এই ন্যায় যাত্রা অব্যাহত থাকবে। ভূপেন বরার নেতৃত্বে আসামে 2024-এর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা ইতিমধ্যে যে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা আসামের মধ্যে করেছেন, সেই ন্যায় যাত্রায় উনি যে বক্তব্য রেখে গেছেন যে ভারতবর্ষের মধ্যে সমগ্র রাজ্যের যতটি রাজ্য আছে সব রাজ্যের মধ্যে যদি কোনো ভ্রষ্ট মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা আসামের মুখ্যমন্ত্রী বলে রাহুল গান্ধী বলে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির।
18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7578057632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে।
তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ। মুসলিম মৎস্যজীবী সম্প্রদায়ের 90% ভোট বিজেপির পক্ষে যাবে বলে দাবি বিজেপির সংখ্যালঘু নেতার। পাথারকান্দি বিধানসভার ঝেড়ঝেড়িতে মৎস্যজীবী সম্প্রদায়ের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে লোয়ার পুয়া মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি মজিরুদ্দিন বলেন, পিছিয়ে পড়া এই বিধানসভার প্রকৃত উন্নয়ন কৃষ্ণেন্দু পাল বিধায়ক হওয়ার পর ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে। বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার মুসলিম মৎস্যজীবী লোকের ব্যাপক উন্নতি হয়েছে। সংখ্যালঘু এলাকায় বর্তমান সরকার ঘর, বিদ্যুৎ, পানীয় জল, সড়ক সহ সকল মৌলিক অধিকার পৌঁছে দিচ্ছে। তাই এইবার নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মৎস্যজীবী সম্প্রদায়ের লোকেরা 2 হাত ভরে বিজেপিকে ভোট দিবেন বলে তারা উল্লেখ করেন। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। জানুয়ারি আমার ফিশারম্যান কমিউনিটির 16টা ভিলেজের যে একটা মিটিং আমরা করছি, যে মিটিংটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে চিরস্থায়ী থাকার জন্য আমরা মানুষ কিছু তুষার করার কারণে আমরা গত ইলেকশনে আমাদের প্রাণপ্রিয় বিধায়ককে কিছু কম ভোট দিয়েছি। এইবার আমরা যাতে একত্রিত হয়ে যায় 90% ভোট আমরা দেওয়ার চেষ্টার জন্য আমি বিধায়ক মহোদয়ের যে মুখটা বড় করিয়া দেওয়ার জন্য আমি আমার সমাজ 15টা ভিলেজের মুরব্বী এবং যুবক ভাইকে নিয়ে আজকের সভা এখানে প্রতিষ্ঠিত করেছি। আজকের সভায় আমাদের 15টা ভিলেজের যুবক এবং মুরব্বী সবাই এক বাক্যে বিজেপি সমর্থন করে যে গ্রামে গ্রামে মিটিং করে এটা মানে আমরা ভারতীয় জনতা পার্টির আমার কৃষ্ণেন্দু পালের সঙ্গে যাকে এমপি ইলেক্ট নিযুক্ত করে দেবেন ওনাকেই আমরা সবাই আমরা এক বাক্যে 90% আমরা একটা সভা আয়োজন করা হয়। সেই সভায় আমাদের সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত এবং 9টা ভিলেজের জনগণ 9টা না কোটা 15টা ভিলেজের এখানে জনগণ উপস্থিত হয়েছেন, সাধারণ মানুষ। আজকে আমরা উদ্দেশ্য হইল গিয়া যে আমরা এখানে যে আমরা মৎস্যজীবী যারা মাইমাল মানুষ আছি, সম্প্রদায়ের মানুষ আছি, সেই সম্প্রদায়ের মানুষ আমরা বিগত সময় অনেকবার আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা ভোট সমস্ত মানুষকে আমরা দেই নাই। তাই এখন আমরা একটা 15টা ভিলেজের মানুষে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আগামী এমপি নির্বাচনে আমরা সবাই মিলে আমরা প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে সবাই মিলে আমরা একজুট হয়ে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট আসবেন উনাকে আমরা অন্ততপক্ষে 90% ভোট দিয়া হইলেও আমরা মোটামুটি আমরা জয়লাভ করে দিব, এটা আমরা প্রত্যেক আশাবাদী। ভাষা সেনানী স্বদেশ বিশ্বাস স্মরণ কাছাড়ে বুধবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় 1972-এর বাংলা ভাষা সেনানী সদ্যপ্রয়াত স্বদেশ বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়। তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদানের মাধ্যমে এদিনের স্বদেশ বিশ্বাস স্মরণসভার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিলচর শহরের বুদ্ধিজীবীরা সহ সকলেই 1972-এর ভাষা আন্দোলনে বামপন্থী চিন্তাধারার এই নেতার প্রতিবাদী সত্তার বিভিন্ন দিক তুলে ধরেন। অনেকেই তাকে মানবপন্থী নেতা হিসেবে উল্লেখ করেন। 1972-এর আন্দোলনে ওনার অগ্রণী ভূমিকারও বিভিন্ন দিক নিয়ে উপস্থিত বিভিন্ন বক্তা তুলে ধরেন। যাকে আজকে আমরা স্মরণ করছি তিনি আবার জীবন্ত হয়ে উঠেছেন আমাদের এই হলটিতে। আমি ভাবছিলাম যে আজকে এই ঠান্ডার দিনে কতজন এখানে আসবেন, কিন্তু স্বদেশদার টানে এই আমাদের হল একেবারে পূর্ণ এবং আপনারা দেখুন যে কারো যেন আর আজকে কোনো কাজ নেই, বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখলাম যাদের যাদের এখানে আসা আমরা আশা করেছিলাম এরা সবাই উপস্থিত হয়ে গেছেন। স্বদেশদার
এই স্মৃতি আমরা শুধু বক্ষে ধারণ করব বলবো তা তো নিশ্চয়ই, কিন্তু বুলবুলদা যেরকম বলেছেন আমরাও কিন্তু একটা স্থায়ীভাবে যদি কিছু করা যায়, অন্তত একখানা পুস্তক আমরা তৈরি করা খুব প্রয়োজন, সেটা আমাদের জন্য, আমাদের আগামী দিনগুলোর জন্য। অসম গণ পরিষদের কাছাড় জেলার কমিটির পক্ষ থেকে বিধায়ক কৌশিক রায়ের মাতা সদ্য প্রয়াতা ফুলমতি রায়ের প্রতি শোকবার্তা প্রদান করা হয়। বুধবার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের তাপাং ব্লকের অন্তর্গত বাসভবনে উপস্থিত হয়ে অগপ দলের কাছাড় জেলা কমিটির একদল প্রতিনিধিরা সদ্য প্রয়াতা ফুলমতি রায়ের মৃত্যু গভীর শোক ব্যক্ত করেন এবং দলের পক্ষ থেকে একটি শোকবার্তাও প্রদান করেন। সেদিন শোকবার্তাটি সদ্য প্রয়াতা ফুলমতি রায়ের দুই পুত্র বিধায়ক কৌশিক রায় ও কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় মহাশয়দের হাতে তুলে দেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব সহ অন্যান্যরা। আজকে অগপ কাছাড় জেলা পরিবারের পক্ষ থেকে আমাদের মাননীয় এমএলএ শ্রী কৌশিক রায় তার নিজস্ব পুরান বাড়ি আপনার টাপাং গিয়ে আমরা এজিপি পরিবার পক্ষ থেকে ঐদ্য মৃত্যু হওয়াটার মার প্রতি আমরা শোকবার্তা একটা আমরা প্রেরণ করেছি অনারেবল এমএলএ কৌশিক রায় মহাশয়ের হাতে। আজকে আমরা এই পরিবারের তরফ থেকে তাই মা যে মারা গেছে তার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, কেননা তার মা একজন সমাজসেবী। তার হাত ধরে অনেক লোক এই অঞ্চলের মানুষ তার স্পর্শে এসে অনেক সামাজিক কামকাজের মধ্যে ছিলেন। তার মা যে মারা গেছে নটপর কৌশিক দাটার পরিবার, আমরা সম্পূর্ণ বরাক ভ্যালির পরিবারের একটা দুঃখর বিষয়। আমরা তার যে পরিবারের দুঃখর সময় আমরা অগপ কাছাড় জেলা পরিবার পক্ষ থেকে আমরা এই সংবেদনা জ্ঞাপন করতেছি। সঙ্গে ভবিষ্যতে তার পরিবারের দুঃখ সুখের সঙ্গে আমরা জড়িত হয়ে থাকবো। আজকে এই অগপ কাছাড় জেলার তরফ থেকে আমরা সেন্ট্রাল কমিটির সম্পাদক সুজিত দেব, যুব পরিষদের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির রাজীব সিনহা, কাছাড় জেলা কমিটির তরফ থেকে আমি মনিটন সিং, বরখলার প্রেসিডেন্ট আমার গৌরী দাস সিংহ মহাশয় এবং লক্ষ্মীপুর বিধান পরিষদের সেক্রেটারি বিদ্যুৎ সিং এবং অন্যান্য আমাদের এজিপি কর্মকর্তা সবাই তার বাসা গিয়ে আমরা উপস্থিত ছিলেন। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।